আজ ৬ই ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় হবিগঞ্জ, ফেনী, লালমনিরহাট ও যশোর জেলা। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পালাতে বাধ্য হয় পাকিস্তানি সেনা ও তাদের দোসররা। হবিগঞ্জ, ফেনী ও যশোরের মাটিতে ওড়ে স্বাধীন দেশের পতাকা। মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক জেলা হবিগঞ্জ। ৪ এপ্রিল জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ডাকবাংলো থেকে সারা দেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। ৩রা ডিসেম্বর ১ নম্বর প্লাটুনের কমান্ডার আব্দুস শহীদের নেতৃত্বে হবিগঞ্জের বাহুবলে অবস্থান নেন মুক্তিযোদ্ধারা। বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে ৫ই ডিসেম্বর রাতে জেলার বিভিন্ন ক্যাম্পে হামলা চালায় মুক্তিকামীরা। প্রতিরোধের মুখে ভোর রাতে হবিগঞ্জ ছাড়ে পাকিস্তানি সেনারা। ৬ ডিসেম্বর এ জেলায় ওড়ে স্বাধীন দেশের পতাকা। এদিকে ১৯৭১ সালের ২০ নভেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যশোর সেনানিবাস দখলে অভিযান শুরু করে। ২২ নভেম্বর রাতে চৌগাছায় পতন হয় পাকিস্তানি বাহিনীর। প্রতিরোধ যুদ্ধের শেষ অভিযান শুরু হয় ৫ ও ৬ ডিসেম্বর। আর ৬ ডিসেম্বর দুপুরে যশোরে প্রথম ওঠে বিজয়ী বাংলাদেশের রক্ত সূর্য খচিত গাঢ় সবুজ পতাকা। একই দিনে হানাদার মুক্ত ঘোষণা করা হয়েছিল ফেনীকে। তৎকালীন ২ নম্বর সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন জাফর ইমামের নেতৃত্বে দলে দলে মানুষ যোগ দিয়ে স্বাধীনতার স্লোগান দেয়, ওড়ায় বিজয় পতাকা। এছাড়া মুক্তিকামী জনগণের দুর্বার প্রতিরোধে ৬ ডিসেম্বর মুক্ত হয় লালমনিরহাট জেলা। যে যশোর মুক্ত হয়ে গেছে, বিকেল থেকেই শহর থেকে গ্রাম থেকে শহরে মানুষ ঢুকতে থাকে। ৭ তারিখে বহু মানুষ শহরে তখন ফিরে আসে। এই ৯ মাস যে যেখানে ছিল তারা ফিরতে শুরু করে। এসডি অফিস এখানে পুরাই আর রইসালি পুরা মুন্সিফের বাসা আছে তারা আরডি হলে এখানে রইসালি পতাকা উত্তোলন করে। তারপর দেশ স্বাধীন হয়ে গেল ১৬ই ডিসেম্বর। আমরা কিন্তু অভিজ্ঞতা মুক্ত অভিজ্ঞতা স্বাধীন হয়ে যায় ৬ই ডিসেম্বর হয়ে গেল। নভেম্বর মাসে দেশে মূল্যস্ফীতি বেড়েছে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে গত মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ১১.৩৮%। গত অক্টোবরে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ১০.৮৭%। বিবিএস এর তথ্য বলছে নভেম্বরে দেশের খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৩.৮০%। এছাড়া খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯.৩৯%। আগের মাস অক্টোবরে যা ছিল যথাক্রমে ১২.৬৬% ও ৯.৩৪%। গত বছরের অর্থাৎ ২০২৩ সালের নভেম্বরে খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ১০.৭৬% ও ৮.১৬%। বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে বাজারে। কয়েক দোকান ঘুরে ঘুরে বেশি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। রাজধানীর মতিঝিল এজিবি কলোনি বাজার থেকে সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনেক বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম কেন কি বলছেন বিক্রেতারা, জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে গেল ২-৩ সপ্তাহ থেকে কিন্তু বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে সেটির কিন্তু দাম বাজারে কিন্তু সংকট দেখা দিয়েছে। আমরা কিন্তু সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি বাজারে ঘুরেছি, সেখানে আমরা দেখতে পেরেছি এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে কোম্পানিগুলো থেকে বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে সেটি কিন্তু তাদেরকে সাপ্লাই দিচ্ছেন না। আর আমরা এই মুহূর্তে আছি কিন্তু মতিঝিলের এজিবি কলোনি কাঁচা বাজারে। সেখানেও কিন্তু আমরা যে দোকানগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পেরেছি যে ২-১টি কোম্পানির তেল বাজারজাত করলেও কিন্তু সব যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজারজাত করছে না। এবং বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি যে তারা জানিয়েছেন যে গত ২ সপ্তাহ ধরে কিন্তু এই সংকট তৈরি হয়েছে। এই সংকটে কিন্তু এই সংকটের কারণে কিন্তু সরকার থেকে শুল্ক কমানো হয়েছে। প্রতি কেজিতে ১০ থেকে ১১ টাকার মতো শুল্ক কমানো হয়েছে আমদানিতে, কিন্তু তারপরেও কিন্তু এটি কমেনি, বরং এই সংকট কিন্তু তৈরি হয়েছে। আমরা দোকানদাররা আমাদেরকে যতটুকু যেটি জানিয়েছেন যে খোলা বাজারে যে তেল বিক্রি হয় সেই তেলটির দাম বেশি হওয়ায় কিন্তু এই বোতলজাত তেলের কিন্তু এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করেছেন যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো। যদি আমরা একটু যে এখানে যে বিক্রেতারা রয়েছেন খুচরা বিক্রেতা তাদের সঙ্গে একটু কথা বলে জানবো কি কারণে তাদের এই সংকটটা তৈরি হচ্ছে, তারা কি বলছেন। কি বাজারে তো এখন সয়াবিন তেলের যে বোতলজাত সয়াবিন তেল ছিল সেটি কিন্তু সংকট দেখা দিয়েছে, কি কারণে এই সংকটটি দেখা দিয়েছে? আপনার খোলা তেলের দাম বেশি, প্যাকেট তেল দাম কম, এই জন্য প্যাকেটজাত তেল খুব কম দিচ্ছে সাপ্লাই। আমাদের এই চাহিদা তার চেয়ে 10 কার্টন চাহিদা হলে 2 কার্টন বা 1 কার্টন দেয়।
আপনারা এই কোম্পানিগুলোর যে প্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে কি কথা বলেছেন যে তারা কি বলছে, কেন এই সংকটটা, এবার সমাধান কবে হবে? তারা দাম বাড়ানোর জন্য মনে হয় এরকম, নাহলে আমাদেরকে তো পর্যাপ্ত পরিমাণ দিচ্ছে না। আর কোনো কারণ আছে কি যে সামনে রমজান মাস উপলক্ষে যে মজুত করে রাখছে কিনা? মজুদের ব্যাপারে তার আমাদের ধারণা নাই, তারা ভালো বলতে পারবে। ধন্যবাদ আপনাকে। তো সামিয়া, শুনছিলেন যে এখানে যে খুচরা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে হচ্ছে যে খোলা বাজারে যে সয়াবিন তেল বিক্রি হয় এবং যে বোতলজাত সয়াবিন তেল, এই দুটোর কিন্তু দামের এক ধরনের পার্থক্য রয়েছে। এই পার্থক্যের কারণে কিন্তু এই তেলের দামটা কিন্তু এই কৃত্রিম সংকটটা তৈরি হয়েছে। আর এদিকে কিন্তু যে কাঁচা বাজার সবজি নিত্য নতুন যে তরিতরকারির যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু কিছুটা কমেছে, যেহেতু শীতকালীন যে ফসলগুলো নামা শুরু হয়েছে এর কারণে কিন্তু সবকিছুর দাম কিছুটা কমতে শুরু করেছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শীত যেন জেঁকে বসেছে হিমালয় কন্যা পঞ্চগড়ে। এবার তার সাথে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। সপ্তাহব্যাপী দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলার তেঁতুলিয়ায়। ভোর 6টায় তাপমাত্রার পারদ নামে 12.3 ডিগ্রি সেলসিয়াসে। হিমেল বাতাসের কারণে ঠান্ডার তীব্রতা আরও বেশি অনুভূত হয়। রাতভর বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। দুর্ভোগে পড়েছে শ্রমজীবী লোকজন। সকালে দৃষ্টিসীমা কমে আসায় হেডলাইট ব্যবহার করতে হচ্ছে গাড়ি চালকদের। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে। সাতক্ষীরা সদর উপজেলায় বিনের পোতা বিসিক শিল্প নগরীতে অগ্নিকাণ্ডে অন্তত 12 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাতে রনি প্লাইউড ইন্ডাস্ট্রিজে ঘটে এই দুর্ঘটনা। কারখানার ম্যানেজার জানিয়েছেন রক্ষণাবেক্ষণের কাজ করিয়ে রাত 3টার দিকে বয়লার চালু করা হয়। তেল বেশি গরম হয়ে যাওয়ায় হঠাৎ আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। মেশিন ও মালামাল পুড়ে অন্তত 12 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ। বিশেষ দিনগুলোতে বরাবরই বেড়ে যায় ফুলের চাহিদা। বিজয় দিবসের চাহিদা মতো ফুলের সরবরাহ নিশ্চিত করতে ঝিনাইদহের শেষ মুহূর্তে ফুলের বাগান পরিচর্যায় ব্যস্ত কৃষক। মান ভালো রেখে ফুল সংগ্রহের ক্ষেত্রে সতর্কতার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চলতি মৌসুমে জেলায় ফুলের আবাদ হয়েছে 92 হেক্টর জমিতে। জমিতে ছোট বড় গাছ, ফুটে আছে গোলাপের কুঁড়ি। কয়েকদিন আগে দেয়া হয়েছে সার, এখন গাছের গোড়া বেঁধে দেয়া হবে সেচ। কয়েকদিন পরে পুষ্ট হবে গোলাপের কুঁড়ি, তখনই গাছ থেকে তোলা হবে, যাবে বাজারে। তাই দিনভর গোলাপের পরিচর্যা করছেন সদর উপজেলার গান্না গ্রামের কৃষক মেহেদি হাসান। সরকারি বেসরকারি বিভিন্ন খাতে আপনার গোলাপের প্রচুর ব্যবহার হয়, যার কারণে গাছের পরিচর্যা করছে। এই কারণে যদি পানি দিই তাহলে আমি 16 তারিখে ভরপুর ফুল পাবো। তার মতো অনেকেই এখন ফুল বাগানে ব্যস্ত সময় পার করছেন। কেউ পানি সেচ দিচ্ছেন, আবার কেউ হেলে পড়া থেকে বাঁচাতে লাঠির সাথে বেঁধে দিচ্ছেন গাছ। বেশি কুড়ি আসা ও ফুলের মান ভালো রাখতে কতই না প্রাণান্তকর চেষ্টা। জেলাতে সবচেয়ে বেশি উৎপাদন হয় গাঁদা ফুল, সাথে চাষ হয় গোলাপ, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা সহ অন্যান্য ফুল। বছরের অন্যান্য সময়ের তুলনায় এ সময় চাহিদা বেশি থাকায় বৃদ্ধি পায় সব রকমের ফুলের দাম, ফলে বেশি লাভের আশা কৃষকের। এখন এই ভুঁড়ির কাজ আছে ফুল তোলা, বেচা, ওষুধ দিয়া, সেচ দিয়া, সার দিয়া, আর এই সুতো বান্ধা এর কোনো কাজ নেই। যেটা হিলে যাবে সেটাই ঘন খুঁটো দেওয়া লাগবে। সার ঔষধ পানি দিলেই মোটামুটি গাছ দ্রুত বেড়ে যাবে, ফুল দ্রুত পাওয়ার সম্ভাবনা আছে। ভালো মানের ফুল ভোক্তাকে সরবরাহ করতে ফুল তোলার সময় সতর্ক থাকার পরামর্শ কৃষি কর্মকর্তার। উপযুক্ত মাত্রায় জৈব সার প্রয়োগ এবং ছত্রাকনাশক প্রয়োগ সহ পরিমিত সেচ প্রয়োগের জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে। গুণগত মান বজায় রেখে পর্যাপ্ত সরবরাহ বৃদ্ধির মাধ্যমে কৃষকগণ উপযুক্ত মূল্য প্রাপ্ত হতে পারেন। গেল 2023-24 অর্থ বছরে জেলায় গাঁদা 232 হেক্টর, রজনীগন্ধা 98 হেক্টর, গোলাপ 31 হেক্টর, জারবেরা 20 হেক্টর, গ্ল্যাডিওলাস 8 হেক্টর, চন্দ্রমল্লিকা ফুল আবাদ হয়েছিল 2 হেক্টর জমিতে। বিজয়ের উল্লাসে ফুলের সঙ্গে হাসবে কৃষক, এমনই স্বপ্নে বিভোর এসব ক্ষুদে উদ্যোক্তারা। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজন করা হয়েছে ঢাকা ওয়ান গালা 2024 উৎসবের। বর্ণিল সব আয়োজন আকৃষ্ট করেছে দর্শককে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মঞ্জুমা আফরোজ নীলিমা। নীলিমা, ঢাকা ওয়ান গালার শোভাযাত্রা শুরু হয়েছে কিনা এবং দিনব্যাপী আয়োজনে কি কি থাকছে বিস্তারিত জানাবেন।
খুব চমৎকার একটি অনুষ্ঠানে আজকে আমরা চলে এসেছি। এটা হচ্ছে লালমাটিয়ায় এটি হচ্ছে গারোদের একটি প্রাচীন উৎসব, যেটা ওয়ানগালা নামে পরিচিত। এই উৎসবটা অনেক আগে থেকে বা একটি প্রাচীন উৎসব হিসেবে এবং সবথেকে প্রধান উৎসব হিসেবে আসলে গারোরা পালন করে থাকে। নেত্রকোনা, ময়মনসিংহ থেকে আসা অনেক গারোরা এখানে হচ্ছে স্টল দিয়ে বসেছে। এটা মেলা আকারে এই অনুষ্ঠানটা হচ্ছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেক তাদের সব ধরনের প্রসাধনী থেকে শুরু করে সব ধরনের এখানে জিনিসপত্র আছে। এখানে খাবারের আইটেম আছে, এখানে পরিধানের আইটেম আছে, এখানে কাপড় বস্ত্র থেকে শুরু করে আমরা সব ধরনের জিনিস এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। নিত্য প্রয়োজনীয় আসলে গারোরা তাদের কি খাবার, ঐতিহ্যবাহী কি পোশাক তারা পরে, বিভিন্ন ধরনের জুয়েলারি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছি। এখানে খুব সূক্ষ্ম এবং সুনিপুণ কিছু চমৎকার আমরা কিন্তু এখানে ঐতিহ্যবাহী গারোদের ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় আমরা জিনিস এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে প্রত্যেক বছর যেহেতু এই অনুষ্ঠানটা হয়, তাই তারা খুব চমৎকারভাবে আসলে এখানে তারা এটা করে থাকে। এই অনুষ্ঠানটি আসলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে হয় এবং যে কোনো একদিন প্রত্যেক জেলায় জেলায় বা বিভাগীয় শহরগুলোতে কিন্তু এরকম মেলা আকারে তারা উদযাপন করে থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে গারোরা খুব বেশি ব্যস্ত তাদের স্টল সাজাতে, বিভিন্ন রকম জিনিস তারা মানে সাজিয়ে রেখেছে। এখানে সাধারণ মানুষের জন্য এটা খুব চমৎকার একটি প্রযোজনা বলে আমি মনে করি। আমরা এখানে দেখতে পাচ্ছি সব ধরনের নিত্য প্রয়োজনীয় যে গারোদের যে জিনিসপত্র আছে, ঐতিহ্যবাহী বা প্রাচীন যে জিনিসপত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই অনুষ্ঠানটি আসলে সাধারণ মানুষের জন্য আমার মনে হয় অনেক বেশি চমৎকার এবং খুব নান্দনিক একটি অনুষ্ঠান বা উৎসব বলে এখানে দেখা যাচ্ছে। নীলিমা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে হেরে যাওয়ায় ভেঙে পড়েছে দেশটির সরকার। এর মধ্যেই মেয়াদের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ঘোষণা দেন ম্যাক্রন। বলেন, জনগণ যে দায়িত্ব তাকে দিয়েছেন শেষ পর্যন্ত পালন করতে চান। শিগগিরই প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় ফ্রান্সের বর্তমান পরিস্থিতির জন্য বিরোধীদের দায়িত্ব জ্ঞানহীনতাকে দায়ী করেন ম্যাক্রন। বলেন, বিশেষ আইন পাশের মধ্য দিয়ে 2024-এর বাজেটটি বহাল রাখা হবে 25-এ। ফ্রান্সে কিছুদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা চলছিল। বিশেষ ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের বাজেট পাশকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে আরও। এক পর্যায়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলে বিরোধীরা। তাতে হেরে বিরোধীদের চাপের মুখে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।